দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে ইউভিআইটিস। ইউভিআইটিস রোগটি কাকে বলে, কাদের হয়, কেমন করে হয়, কী ধরনের চিকিৎসা আমরা নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানব। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডক্টর রোকসান্দা রেহনুমা, ইউভিআইটিস ও ফ্যাকো বিশেষজ্ঞ, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, যদি এই বিশেষ রোগটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনারা আপনাদের কোনো মতামত জানাতে চান, তাহলে 0241010469 এই নম্বরটিতে ফোন করতে পারেন এবং ফোন করে আপনাদের প্রশ্নটিও রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা তাহলে চলে আসি আমাদের আজকের আলোচনার বিষয়ে। আমরা কথা বলবো ইউভিআইটিস এই রোগটি নিয়ে। ইউভিআইটিস রোগ আমরা যেহেতু বলছি যে চোখের একটি রোগ, কিন্তু খুব বেশি ধারণা আমাদের কারোরই নেই। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ইউভিআইটিস রোগটি কী এবং আসলে কোথায় হয়। ধন্যবাদ এই প্রশ্নটি করবার জন্য। ইউভিআইটিস বিষয়ে আসলেই দর্শকদের বা আমাদের রোগীদের ব্যাপারে এই ধারণা খুবই কম। ইউভিয়া চোখের একটি অংশ। আমাদের চোখটা তো আসলে, আমি বোঝাবার জন্য বলি যে চোখটা তো আসলে একটা গ্লোবের মতো বা বলের মতো। এর বাইরের যে আবরণ সেটা আসলে 3টা স্তরে বিভক্ত। তার মধ্যে মাঝখানের যে ভাগটি, সেটির মধ্যে রক্ত সঞ্চালন সবচেয়ে বেশি এবং সেই অংশটিকেই, যেটি আমাদের চোখের বাকি অংশে পুষ্টি দেয় এবং রক্ত সঞ্চালন করে, তাকে আমরা ইউভিয়া বলি। এখন এই ইউভিয়ার কোন অংশে, সামনের অংশে না মাঝ বরাবর যে অংশটা, সেই অংশটা অথবা পেছনের অংশে প্রদাহ হলো, সেই ইউভিয়ার প্রদাহকেই আমরা ইউভিআইটিস বলি। এই যে আমরা ইউভিআর প্রদাহ হচ্ছে, আমরা ইউভিআইটিস বলছি, কেন আসলে এখানে প্রদাহটা হচ্ছে? ইউভিআইটিস বা প্রদাহ হয় মূলত, এটা হতে পারে চোখের কারণে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটি শরীরের কোনো না কোনো রোগ থেকে হচ্ছে। শরীরের কোনো ইনফেকশন হতে পারে, শরীরের অন্যান্য কোনো রোগ হতে পারে, কখনো যক্ষা, যেহেতু আমাদের এই দক্ষিণ এশিয়া যক্ষাপ্রবণ একটি অঞ্চল, অনেক ক্ষেত্রেই দেখা যায় যক্ষার কারণে হতে পারে। বিভিন্ন ধরনের ইনফেকশন, আঘাত, এগুলো কারণেও আসলে ইউভিআইটিস হতে পারে। যখন ইউভিআইটিস নিয়ে কোনো রোগী আপনাদের কাছে আসে, তখন কি চোখেরও আরও অন্যান্য কোনো রোগ তার থাকে, এরকম কি আপনারা পান? অনেক ক্ষেত্রে এরকম হয়, একসাথে এক বা একাধিক রোগ থাকতেই পারে। তবে আমাদের সেখানে খুঁজে বের করতে হয় যে সেই রোগটি আসলে ইউভিআইটিসের কারণে নাকি সেই রোগটির কারণে ইউভিআইটিস হলো, অথবা এটা আলাদাভাবে কোনো রোগও হতে পারে। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এবং আমরা ইউভিআইটিসের আসলে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে, কি লক্ষণ নিয়ে কি কি লক্ষণ আমরা চোখের ভেতর পাচ্ছি, তার উপরে আমরা চিন্তা করে আসলে ডায়াগনোসিসটা করি যে কিভাবে, কি কারণে ইউভিআইটিসটা হলো। আমাদেরকে যদি একটু লক্ষণগুলো বলতেন, কখন একজন রোগী বুঝবেন যে আমার চোখে হয়তো ওই ধরনের সমস্যা থাকতে পারে, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে? ইউভিআইটিস অনেক ধরনের লক্ষণ নিয়ে আসতে পারে। সবচেয়ে কমন সেটা হচ্ছে চোখ লাল হওয়া এবং চোখে ব্যথা হওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখের ব্যথাটা বেশি হয় যখন রোগী আলোর দিকে তাকায়। এই কষ্টটা খুব বেশি হয়, এটা খুব কমন একটা প্রবলেম। আর তার সাথে অনেক সময় দেখা যায় যে চোখে কালো কালো কিছু ভাসছে। অনেক রোগী এসে বলে মশা মাছির মতো কিছু ভাসছে। হঠাৎ করে সেটা আসতে পারে, এক চোখে হতে পারে, 2 চোখেও হতে পারে। চোখে একটা আঘাতের হিস্ট্রি থাকতে পারে এবং দেখা যায় যে অনেক সময় চোখের কিছুই না, লাল নাই, কিন্তু চোখের দৃষ্টি কমে আসছে। এই লক্ষণ নিয়েও রোগী আসতে পারে। আর অনেক কিছু জানবো, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি যশোর থেকে হাবিব বলছিলাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি জানাবেন। জি, আমার প্রশ্ন হলো, আমার বেশ কিছুদিন, মানে 7-8 মাস ধরে ইউভিআইটিস এর সমস্যা হয়েছে। আমি নিয়মিত ড্রপ নিচ্ছি, কিন্তু আমি ভালো একটা ফল পাচ্ছি না। তো কি করতে পারি আসলে? আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছে। আমি এক্ষেত্রে প্রশ্ন করতে চাই যে আপনার ড্রপ ব্যবহারের পরে আপনি কি কিছুদিন ভালো থাকেন, নাকি টানা আপনার এই রোগটি থেকে যাচ্ছে ড্রপ ব্যবহারের পরেও? কিছুদিন ভালো থাকি, পরে আবার সেম সমস্যা। আচ্ছা, আর আপনি বাড়তি কোনো পরীক্ষা নিরীক্ষা কি এর সাথে করেছেন? কি কারণে ইউভিআইটিস হচ্ছে এই বিষয়ে কি আপনাকে কিছু বলা হয়েছে? পরীক্ষাও করা হয় নাই। আচ্ছা, জি। তো আমার মনে হয় দর্শকের প্রশ্নটি শেষ হয়েছে। আমি একটু বলি যে
পরবর্তীতে হয়তো ইউভিআইটিসের চিকিৎসা বিষয়ে আমরা কথা কথা বলবো। আসবে। জি। এই চিকিৎসা একটু সংক্ষেপে এখন বলি ওনার উত্তরের ক্ষেত্রে যে আসলে আমরা দেখতে থাকি যে ইউভিআইটিস আসলে কিসে কন্ট্রোল হচ্ছে। সামনের অংশে যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ড্রপের মাধ্যমে কন্ট্রোল করি, যদি তা না হয় এই রোগটির আসলে চিকিৎসার অনেকগুলা ধাপ আছে। প্রথম ধাপে যদি না হয় আমরা পরবর্তী ধাপে যাই, পরবর্তী ধাপে যাই এবং কতদিন পরপর হচ্ছে, কতখানি সিভিয়ার রোগটা সেটার উপরে নির্ভর করে পরবর্তী চিকিৎসা নির্ভর করে। জি, তার মানে ওনাকে আসলে সেই ধাপগুলো সেই বুঝতে হবে, ধাপগুলো বুঝতে সেইভাবে হবে এবং খুঁজে বের করতে হবে কি কারণে হচ্ছে। হচ্ছে। যেখানে আমরা ছিলাম আপনি আমাদেরকে লক্ষণগুলো বলছিলেন, অনেক রকমের লক্ষণ আমরা শুনেছি। কোন রকমের আমরা কি রিস্ক গ্রুপ আলাদা করতে পারি যে ইনাদের ক্ষেত্রে ইউভিআইটিস এর সম্ভাবনা বেড়ে যায়? জি, কোনো কোনো ক্ষেত্রে আমরা রিস্কগুলো আমরা খুঁজে বের করি। যেমন রোগী যখন আসে আমরা চোখটা দেখি, চোখের সামনের অংশে যখন আমরা কিছু প্যাটার্ন পাই আমাদের প্রথম প্রশ্ন থাকে আপনার কি আর্থ্রাইটিস আছে? তো আর্থ্রাইটিস যদি থাকে তখন আমরা কিছু টেস্ট দেই। অনেক সময় কিছু জিন পরীক্ষা আছে যেটা আমাদের দেশে খুব কমন এবং অনেক রোগী আছে। সেই পরীক্ষার পরে আমরা দেখি যে অনেক সময় আমরা সহজভাবে বোঝানোর জন্য বলি যে এটা বংশানুক্রমে আসছে, কারো লক্ষণ প্রকাশ পায় কারো পায় না। সেক্ষেত্রে এই যাদের এই জিনটা পজিটিভ থাকে বা যাদের আর্থ্রাইটিস থাকে বা যাদের আগে যক্ষ্মার হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে ইউভিআইটিস হওয়ার রিস্কটা বেশি। এই জন্য আমরা যদি ভালোও থাকে তারপর একটু ফলো আপে থাকতে বলি। যখন আসলে একজন রোগী আসেন আপনাদের কাছে তখন উনি হয়তো চোখে ব্যথা নিয়ে আসলো অথবা কারোর হয়তো চোখ লাল হচ্ছে বা যেই লক্ষণগুলো আপনি বলছিলেন, কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করা হয় যে উনি আসলে ইউভিআইটিস রোগেই ভুগছেন, অন্য কোনো রোগ আছে কিনা বা সেটাকে আপনারা কিভাবে এক্সক্লুড করেন? সেটার মানে একমাত্র সম্ভব যদি রোগী আসেন এবং আমরা আমাদের যে বিশেষ মাইক্রোস্কোপ বা আমরা স্লিট ল্যাম্প এক্সামিনেশন বলি সেখানে পরীক্ষা করবার পরেই আমরা বুঝতে পারি। আমরা সেই হাই ম্যাগনিফিকেশনে আমরা দেখি সেখানে রিয়াকশন, আমি রোগীকে আসলে বোঝানোর জন্য বলি রিয়াকশন আছে, যদিও এটা আমরা অ্যান্টেরিয়র চেম্বার ভিট্রিয়াস সেল এগুলো বলি, কিন্তু যখন আমি দেখি যে সেখানে ইউভিআইটিসের সেই রিয়াকশন বা ইনফ্লামেশনটা আছে তখন আমরা বুঝি যে এটা আসলে ইউভিআইটিস। তার সাথে অবশ্যই ইউভিআইটিসের রোগী অবশ্যই চোখের মনি বড় করে দেখা উচিত। লক্ষণটা হয়তো সামনে কিন্তু পেছনে যদি আমি এর কারণ খুঁজে বের করি তখন আমরা বুঝতে পারবো যে আসলে পেছনের কারণে ইউভিআইটিসটা সামনেও আসছে। তো সেই ক্ষেত্রে আসলে এটা খুবই জরুরি যে চোখের মনি বড় করে পুরো রেটিনাটা পরীক্ষা করা, এবং এই জন্য ইউভিআইটিসের রোগীকে সবসময় হাতে একটু সময় নিয়ে আসতে হয়, কারণ আমাদের চোখের মনিটা বড় করতে হয়, মনি বড় হতে একটু সময় লাগে, তারপর পরীক্ষা করি। এভাবে আমরা ডায়াগনোসিসটা করি। বয়স কি এখানে কোনো ফ্যাক্টর? আপনারা যে রোগীগুলো পান ওনারা মূলত কোন বয়সের রোগী হন? ইউভিআইটিস সব ধরনের বয়সের ক্ষেত্রেই হয়, তবে কোন ইউভিআইটিসটা কোন বয়সে হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হয়। অল্প বয়সে যারা শিশু তাদের ক্ষেত্রে আমরা পিডিয়াট্রিক ইউভিআইটিস বলি, তাদের কিছু আলাদা রোগের কথা আমরা আগেই চিন্তা করি, যেমন তাদের ক্ষেত্রেও আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস অনেক সময় হয়, এটা খুব কমন বাচ্চাদের ক্ষেত্রে ইউভিআইটিসের ক্ষেত্রে। এছাড়া সার্কোইডোসিস ভিকেজ যদিও খুব কমন না কিন্তু এসব কারণেও হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে খুব যেটা হয় সেটা হচ্ছে বাচ্চারা আঘাত নিয়ে আসে, খেলতে খেলতে আসলো, সেখান থেকে অনেক ধরনের চোখের সমস্যার সাথে ইউভিআইটিসটাও আসে। তো বাচ্চাদের ক্ষেত্রে যেমন এটা কমন। একটু বয়স হয়ে গেলে তখন মেল পেশেন্টদের ক্ষেত্রে এক ধরনের রোগের কথা আমরা চিন্তা করি, ফিমেলদের একভাবে চিন্তা করি। অনেক বয়স্ক যারা তাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, তাদের কোনো অর্গান ট্রান্সপ্লান্টেশন, কোনো কিডনি বা কোনো কিছু ট্রান্সপ্লান্টেশনের হিস্ট্রি আছে কিনা, কোনো রকমের অন্য ধরনের ড্রাগ ইউজ করছে কিনা, এগুলো বয়সদের ক্ষেত্রে। আর অনেক ক্ষেত্রে ম্যালিগন্যান্সি বা টিউমারও অনেক সময় ইউভিআইটিসের কারণ, সেটা বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়। জি, আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, বিশেষ করে চিকিৎসা নিয়ে বিস্তারিত শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। আপনাদের সাথে আছে আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি ইউভিআইটিস এই রোগটি নিয়ে, এবং অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর রুকসান্দার রেহনুমা। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা এরই মধ্যে ইউভিআইটিস নিয়ে অনেক কিছু শুনেছি। এবারে আপনার কাছে মূলত যে বিষয়টি জানতে চাই চিকিৎসা
সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন থাকে যে কিভাবে আমি চিকিৎসা করব, আদৌ আমি সম্পূর্ণ ভালো হব কিনা। একেবারে প্রথমে আপনি যদি বলতেন যে চিকিৎসার কি কি অপশন আছে? চিকিৎসার অপশন আমরা যেমন আমি প্রথমেই বললাম যে আসলে আমাদের খুঁজে বের করতে হয় চোখের কোন অংশটায় আসলে ইউভিআইটিস হয়েছে। এই ক্ষেত্রে আমাদের যদি চোখের সামনের অংশে ইউভিআইটিস হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় ড্রপের মাধ্যমেই চিকিৎসা করি, আই ড্রপ যে ব্যবহার করি সেই ড্রপটার মাধ্যমে। তারপরও দেখা যায় এবং এই চিকিৎসার ইউভিআইটিস চিকিৎসার একটা বড় অংশ হচ্ছে ব্যবহার করা হয় স্টেরয়েড ব্যবহার করা হয়, কিন্তু তার সাথেও আমাদের ওই যে বললাম যে কারণ খুঁজে বের করতে হবে। যদি এর সাথে ইনফেকশন হয় তাহলে আমাদের অবশ্যই তার সাথে এবং তার আগে অনেক ক্ষেত্রে সেই ইনফেকশনের এগেইনস্টে যে ওষুধটা সেই ওষুধটা ব্যবহার করতে হয়। এখন চোখের সামনের অংশে যদি ইউভিআইটিস হয়, আমাদের একটু আগে দর্শক যেটা বললেন যে চোখের সামনের অংশে ওনার ইউভিআইটিস হয়, উনি ড্রপ ব্যবহার করছেন, সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে ড্রপ ব্যবহার করার পরে আমি যতখানি ফল আশা করছিলাম আশানুরূপ ফল না পেলে আমাদের তখন পরবর্তী ধাপে যেতে হয়। তখন হয়তো মুখে খাওয়ার ওষুধ দিতে হবে, কারণটা খুঁজে বের করতে হবে। মুখে খাওয়ার ওষুধ দিলেও সেক্ষেত্রেও আমরা দেখা যায় যে অনেক সময় ওরালি স্টেরয়েড দিই, অনেক সময় চোখের ভেতরে ইনজেকশনও আমরা স্টেরয়েড হিসাবে দিই নানান রুটে। আর তার সাথে যদি তারপরও আমরা আশানুরূপ ফল না পাই, আমাদের একটা টাইম লিমিট থাকে যে এই সময়ের মধ্যে যদি আশানুরূপ ফল না পাই তাহলে আমরা পরবর্তী ধাপ যেমন ইমিউনোমডুলেটরি থেরাপি বলে এখন, এবং সবচেয়ে রিসেন্ট যেটা অ্যাডভান্সড যেই চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে বায়োলজিক্স। এখন অনেকগুলো ধাপ আছে, তো আমরা অবশ্যই এই রোগীটাকে ফলো আপ করতে হবে। যতদিন না পর্যন্ত আমরা আশানুরূপ ফল না পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদেরকে সেই ওষুধে পরবর্তী ধাপের ওষুধে যেতে হবে। এই মোটামুটি চিকিৎসা। তবে আমি সবসময় যেমন বলি যে যেমন একটু আগে আমি জিনের কথা বলেছিলাম যে এই জিনটা পজিটিভ থাকলে এই ইউভিআইটিস হতে পারে। আমি রোগীদেরকে বোঝানোর জন্য বলি অনেক ক্ষেত্রে যে জিন তো আমরা আসলে শরীর থেকে বের করে ফেলতে পারবো না, এটা আমাদের বহন করেই চলতে হবে। তো সেই ক্ষেত্রে উনি একটি রিস্ক ফ্যাক্টর ইউভিআইটিসের ক্ষেত্রে, কিন্তু এই ধরনের রোগগুলো কন্ট্রোল করা খুব সহজ যদি রোগী সময় মতো আসে এবং সময় মতো ফলো আপে আসে। সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা করতে পারি। হয়তো ভালো হয়ে যাবেন না, ফলো আপে থাকতে হবেন, কিন্তু রোগটা কন্ট্রোলে থাকলে ওনার দেখতেও কোনো সমস্যা হবে না, চলাফেরাতে বা স্বাভাবিক জীবনযাপনে কোনো অসুবিধা হবে না। জি, এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে আমি ফারজানা বলছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে ইউভিআইটিস হলে চোখের ছানি অপারেশনে কোনো প্রবলেম হবে কিনা। আপনার প্রশ্নটি খুবই দরকারি একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে ইউভিআইটিস হলে চোখের ছানি অপারেশন অবশ্যই করা যাবে। ইউভিআইটিসের ক্ষেত্রে কিন্তু কিছু রিস্ক থাকে ছানি পড়বার। ইউভিআইটিস রোগটির কারণে অনেক সময় চোখে ছানি পড়তে পারে, আবার আমরা যে চিকিৎসার কারণে যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলোর কারণেও অনেক সময় চোখে ছানি পড়তে পারে। তবে ছানি অপারেশন বা ছানি সার্জারিটা এক্ষেত্রে কোনো অসুবিধার কিছু না, কিন্তু আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নিয়ে ছানিটা অপারেশন করতে হয়। যেমন আমাদের অবশ্যই দেখতে হয় যে এখন চোখে ইনফ্লামেশন বা চোখে কোনো রিয়াকশন নাই, এই অবস্থায় থাকতে হয়। মোটামুটি এটা একেবারে এস্টাবলিশ না, কিন্তু আমাদের মোটামুটি একটা হিসাব যে চোখটা ইনফ্লামেশন ছাড়া বা কোনো রিয়াকশন ছাড়া চোখটা শান্ত অবস্থায় এরকম 3 মাস থাকার পরে আমরা চেষ্টা করি ছানিটা অপারেশন করতে। কখনোই আমরা চেষ্টা করি না যে যখন চোখে ইনফ্লামেশন থাকবে তখন ছানি অপারেশন করা। সুতরাং রোগটি কন্ট্রোল হতে হবে এবং যেই কারণে ওনার রোগটি হয়েছে, ইউভিআইটিস হয়েছে, সেই রোগটির এগেইনস্টে সেই রোগের ঔষধ চলা অবস্থায় ছানি অপারেশন করা সবচেয়ে ভালো। এভাবেই আমরা ছানি অপারেশন করি রেগুলারভাবে। অনেক সময় দেখা যায় যে ইউভিআইটিসের কারণে চোখের মনির সাথে লেন্সটা বা ছানিটা আটকে যায়, সেক্ষেত্রে আমাদের ওইভাবে ওষুধ শুরু করে এবং পরে ওই আটকে যাওয়া অংশটি ছাড়িয়ে তারপর অপারেশন করতে হয়। সেটি কোনো ঝামেলার কোনো অসুবিধা না, কিছু না। আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা একটু জানতে চাই যে অনেক সময় আমাদের রোগীরা তারা দেখা যায় যে খুব বেশি সচেতন না এবং হয়তো চোখে ব্যথা হচ্ছে, ভাবছে যে ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে যাওয়ার জন্য ওনারা অনেকেই অপেক্ষা করেন। আমি একটু জানতে চাই যদি আমাদের চিকিৎসা নিতে দেরি হয় অথবা যখন উনি চিকিৎসা শুরুও করেছেন তখন অনেকেই দেখা যায় ঠিক মতো কন্টিনিউ করেন না, যতখানি ওষুধ দেওয়া উচিত, যেই ডোজে দেওয়া উচিত সেই ওষুধগুলো ওনারা ঠিক মতো দেন না। সেক্ষেত্রে আসলে কমপ্লিকেশন কি হতে পারে? জি, এই প্রশ্নটিও খুবই দরকারি একটি প্রশ্ন, কারণ কমপ্লিকেশন রোগটির জন্য হতে পারে এবং কমপ্লিকেশন আমরা যে চিকিৎসা দিচ্ছি সেই ওষুধের কারণে যদি আমরা সেটাকে মনিটরিংয়ে না রাখি তাহলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইউভিআইটিস যদি সময় মতো না আসে, এই যে আমি একটু আগেই বললাম যে মনির সাথে আইরিসের সাথে লেন্সটা আটকে যায়, সেটা একটা বড় সমস্যা।
চোখের পেছনে যদি চিকিৎসা না করি, ইনফেকশন থাকে, সেই ইনফেকশন তো চলমান থাকবে। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা আরেক চোখের ক্ষেত্রেও ক্ষতি করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আমরা সময় মতো চিকিৎসা করলে সেটি ছড়াতো না বা আশেপাশের অন্যান্য অংশেও ক্ষতি করতো না, কিন্তু যখন আসে অনেক দেরি করে আসে। একবার যদি চোখের সেন্টার ধরে ফেলে বা যেই অংশটি দিয়ে আমরা মূলত দেখি ম্যাকুলা বা ফোবিয়া বলি, ওই অংশটি যদি ধরে ফেলে সেক্ষেত্রে মারাত্মক ক্ষতি। তখন কিন্তু আমাদের দৃষ্টি ফিরিয়ে আনতে বেগ পেতে হয়। আর ওষুধের ক্ষেত্রে বলি যে এই যে আমরা স্টেরয়েড ব্যবহার করছি, এই ক্ষেত্রে অনেক সময় যাদের চোখে ছানি নেই তাদের ছানি পড়তে পারে, সুতরাং এটা ফলো আপে রাখতে হয়। অনেক ক্ষেত্রে এই রোগগুলোর এই ওষুধের কারণে চোখের প্রেশার বাড়ে। প্রেশার রোগী নিজে বুঝবেন না, সেটা ফলো আপে আসলে সেটা আমাদেরকেই মেপে দেখতে হবে যে প্রেশার বেশি কিনা। প্রেশার যদি বেশি থাকে সেটা নার্ভের ক্ষতি করবে চোখের, সেই ক্ষেত্রে আমাদের মনিটর করে যদি প্রেশার কমানোর ওষুধ দিতে হয় দিতে হবে। এবং আমরা যে বললাম যে পরবর্তীতে আমরা ইমিউনোমডুলেটরি থেরাপি বা স্টেরয়েড দিই, সেটির ক্ষেত্রেও নিয়মিত কিছু রক্ত পরীক্ষা করতে হয়। যদি আমি দেখি যে সেগুলো স্বাভাবিক নর্মাল লিমিটের মধ্যে আছে, তাহলে আমরা ওষুধ কন্টিনিউ করি। কিন্তু কোন রোগীর সেটিতে সাইড ইফেক্ট হবে বা কিছু, সেটা আমাদের ফলো আপ করতে হবে এবং মনিটর করতে হয়। সেক্ষেত্রে আমরা পরবর্তী ব্যবস্থা নিব, কিন্তু রোগী না আসলে তো আমরা সেই ব্যবস্থাটা নিতে পারি না। সচরাচর যদি ভালো মতো একজন রোগী চিকিৎসা নেন বা উনি যদি নিয়মগুলো মেনে চলেন, কতদিন লাগে সুস্থ হতে? সুস্থ এটা ডিপেন্ড করে কোন ধরনের এবং কোন অংশের ইউভিআইটিস হলো। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি ইউভিআইটিসটা আর্লি, রোগী যদি সময় মতো আসে, তাড়াতাড়ি আসে, আমরা ডায়াগনোসিস করে আমরা সেটি মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। কিন্তু রোগী যদি দেরি করে আসেন এবং ফলো আপ মিস করে, তখন আসলে কিছুই করার থাকে না। আর ইউভিআইটিসটা আসলে একটা টিম ওয়ার্কের মতো। অনেক সময় রেটিনার গ্লোকোমা এই জিনিসগুলোও আমাদের আসলে অন্যান্য বিশেষজ্ঞেরও শরণাপন্ন হতে হয়। এবং এই যে ওষুধগুলোর কথা বললাম, শুরুতেই বলেছি যে শারীরিক রোগের কারণে হতে পারে, সুতরাং সেই রোগের ডাক্তার এবং আমার একসাথে একটা টিম ওয়ার্কের মতো কাজ করলে এই রোগটা কন্ট্রোলে এবং ভালো করাও সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের সাধারণ দর্শকদেরকে যে ইউভিআইটিস সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে এত কিছু জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, এটিএন নিউজকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে দেখছিলেন ইউভিআইটিস সম্পর্কে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।